আমাকে এমন কোনো ওষুধ দে যাতে আমি আর সুস্থ না হই, সোজা একেবারে উপরে চলে যাই। এরকম বলো না, আমরা সবাই তোমার দেখাশোনা করব। তোমাদের কাছে তো আমি বোঝা। এরকমটা নয় মা। এরকমই, আমি আর কোনোদিনই সুস্থ হব না। কিন্তু আমি মরছি না কেন? সত্যি কথা বলছো তুমি। তুমি সত্যি অনেক বড় একটা বোঝা আমাদের কাছে। তোমাকে বাঁচিয়ে রাখতে গিয়ে আমরা মরে যাচ্ছি। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? কিন্তু আমি কি বা করতে পারি? এই কষ্ট কি করে তাড়াবো, তোমার আর আমার? যখন কোনো অসুস্থ মানুষের জীবনে বেঁচে থাকাটাই একটা লড়াই হয়ে দাঁড়ায়, তখন সেই লড়াইয়ে সবচেয়ে বেশি কষ্ট সেই অসুস্থ মানুষটির কাছের লোকেরা পায়। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট আর আর্থিক কষ্ট। এই লড়াই আসলে খরচ করার ক্ষমতা আর দায়িত্ব পালনের চেষ্টার মাঝেই থেকে যায়। মানুষ এরকম পরিস্থিতির বিষয়ে যতই সতর্ক থাকুক না কেন, তৈরি থাকুক না কেন, কিন্তু একটা সময় আসে যখন এই রোগের বোঝা, সেই কষ্ট সব সীমা পার করে যায়। আর তখন আসে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়, ধুঁকতে ধুঁকতে সে সামনের দিকে এগোবে নাকি হাঁটু গেড়ে বসে পড়বে এই বোঝার সামনে। শর্মাবাবু, আমার কাল নয় আজকেই সমস্ত ডিটেলসটা চাই। আপনার রেশনের স্টক তো 3 দিন আগে ইস্যু হয়েছে না? তাহলে আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিন। এই পরিবারের নিত্য নৈমিত্তিক জীবনে উপর থেকে সব ঠিকই লাগছিল, কিন্তু এই পরিবারের সদস্যদের মনে চলতে থাকা অশান্তি, উচাটন কেউ দেখতে পাচ্ছিল না। আর এই অশান্তি যখন সমস্ত সীমা পার করে যায়, তখন মনের মধ্যে সেই অশান্তি চারদিকে আগুন লাগিয়ে দেয়। কামলে পরিবারের বাড়ির দরজা তো খোলা ছিল, কিন্তু সারা দিন ধরে তা কারো নজরেই পড়ল না। রোজকার মতোই সেদিনও দুপুরে সঞ্জয় কামলে তার ছেলে ভিকি কামলেকে স্কুল থেকে পিক আপ করেন। কিন্তু তাদের জন্য এক ভয়ঙ্কর অভিশপ্ত সন্ধ্যা অপেক্ষা করছিল। একটা সাধারণ পরিবারের উপর একটা ঝড় নেমে এলো। বাবা, মা বাড়ি চলে এসেছে মনে হচ্ছে। বাবা,
কি কি বলছিস তুই? কি হলো কবিতা? কি হয়েছে? কিছু না মা। মিথ্যে বলো না, তোমাকে আমার দিব্যি। বললাম তো কিচ্ছু না মা, আমি আসছি। এই ভদ্রমহিলার নাম হচ্ছে জ্যোতি, রেশন কার্ড ডিপার্টমেন্টের গ্রেড 2 অফিসার, মানে ছিলেন। আর এর স্বামী ব্যাংকের কাজ করতেন, একজন ক্লার্ক। জ্যোতির মতন অফিসার নয়। কোনো বাচ্চা কাচ্চা? একটি বাচ্চা আছে, ভিকি। এখন আমার ঘরেই বসে আছে। আমি তো জাস্ট অফিস থেকে ফিরেছিলাম, তখন সঞ্জয় হন্তদন্ত হয়ে সব ঘটনা বলল। স্যার, গলা কাটা, ফরেন্সিকের কাছে পাঠিয়ে দিয়েছি। ভদ্রলোক কথা বলার মতন অবস্থায় আছে? আপাতত নেই, পরে কথা বলবে। বাচ্চাটা কি অবস্থা? ভালো নেই স্যার। আমার মিসেস জ্যোতির বর দিকে সব খবর দিয়েছে। কবিতা ওর নাম। এই আশেপাশেই অ্যাপার্টমেন্টে থাকে ও। পঙ্কজ শোনো, ভদ্রলোককে থানায় ডাকো। যত তাড়াতাড়ি ওনার সঙ্গে কথা হবে কেসের জন্য ভালো। কি হয়েছে, কি করে হয়েছে, কিছু বললো ওরা? না, আমার কাছে ওর প্রতিবেশীর ফোন এসেছিল। সঞ্জয়ের সঙ্গে তো কথাই হয়নি আমার। মা এসব সহ্য করতে পারবে না। সকালের দিকে আমি জ্যোতিকে অনেকবার ফোন করেছি, বেজে যাচ্ছিল কিন্তু ও ফোন তোলেনি। আমার মনে হয়েছিল যে ও সাইলেন্ট করে রেখেছে। ভিকিকে নিয়ে যখন বাড়ি পৌঁছই দেখি দরজা খোলাই রয়েছে। খুব অদ্ভুত লাগে। অদ্ভুত কেন? 6টা সাড়ে 6টার আগে ও বাড়ি পৌঁছতেই পারতো না। প্রতিদিন ওর অফিসে ওভারটাইম লেগেই থাকতো। তারপর কি স্যার, বাড়ির ভেতর ঢুকে দেখি তো জ্যোতি। দেখুন, আপনার স্ত্রী জ্যোতির হাতে আমরা একটা ছুরি পেয়েছি। এখানে এটাও হতে পারে যে কেউ বাইরে থেকে এসছে, আর সে ছুরি দিয়ে তার গলা কেটেছে। আর অথবা হয়তো সেই ছুরিটা দিয়ে নিজের গলা কেটে সুইসাইড করেছে। স্যার, আমি ভিকির কাছে যেতে চাই। বাচ্চা ছেলে একটা, একা আছে হয়তো। ভিকি, একটু খাবার খেয়ে নে বাবা। আচ্ছা, তুই নিজে খাবি না আমি খাইয়ে দেবো? দুগ্রাস খেয়ে নে বাবা। আমার বাবা কোথায়? চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তুই গুড বয় না? একটুখানি খেয়ে নে। আপনি জ্যোতি দেবীর সঙ্গে ফোনে কখন লাস্ট কথা বলেছেন? আজ সারাদিনে হয়নি। আর শেষবার কখন দেখা করেছেন? আজ সকালে। আমি ভিকিকে স্কুলে ছেড়ে বাড়িতে আসি, তারপর রেডি হয়ে ব্যাংকে চলে যাই। তখন জ্যোতি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। জ্যোতি, আমি এগোলাম, সন্ধ্যায় দেখা হবে। ঠিক আছে। রোজ এরকমই হতো। আগে আমি বেরিয়ে যেতাম, তারপরও। আচ্ছা বলুন তো, সন্ধ্যেবেলা কি আপনার বাড়িতে কারো আসার কথা ছিল জ্যোতি দেবীর সঙ্গে দেখা করতে? আমি ঠিক জানি না। আমি ওকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু ও ফোন তুলছিলই না। আমার মনে হয়েছিল যে ও সাইলেন্ট করে রেখেছে। জ্যোতির ফোন আমরা বাড়িতেই পেয়েছি, অনেকগুলো মিসড কল ছিল ফোনে।
ছুরিটা ওর হাতেই ছিল, ডান হাতে। জ্যোতি দেবী কি কোনো ব্যাপারে চিন্তিত ছিলেন বা ডিপ্রেস ছিলেন? এতটা ডিপ্রেস যে সুইসাইড করতে পারলেন? পোস্টমর্টেম রিপোর্ট জ্যোতির মৃত্যুতে আলোকপাত করতে চলেছিল, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন তার জীবনকে প্রকাশ্যে আনতে চলেছিল। এমন এক জীবন যা কাছের মানুষদের সঙ্গে দুঃখের সাগরে ডুবেছিল। অতীত আর বর্তমানে সেই সমস্ত দুঃখের গাঁথা সামনে আসতে চলেছিল, যা কোথাও না কোথাও এই ঘটনার জন্য দায়ী ছিল। সঞ্জয় দা, বিকি আর আপনার জন্য আমি এই খাবার নিয়ে এসেছি। দুপুরের খাবারটাও নিয়ে আসবো। দুপুরের খাবারের জন্য আর কষ্ট করবেন না, আমরা ম্যানেজ করে নেব। বিকি, বিকি বাবা উঠে পড়ো। স্কুল যাবে তো আজকে? বাবা, মায়ের কি হয়েছে? কিছু না বাবা, শুধু এটুকু জেনে রাখো, তোমার মা আর ফিরে আসবে না। মার কাছ থেকে কতদিন লুকিয়ে রাখবে? একদিন না একদিন তো বলতেই হবে। আন্দাজ করেছে হয়তো, কাল থেকে 3 বার জিজ্ঞাসা করেছে। আমি আর জ্যোতি তো একই সমস্যা নিয়ে ভুগছিলাম, তাহলে ওইরকম কেন করলো? দেখুন, আমরা সব ব্লাড টেস্ট করেছি, বোন ম্যারোর ম্যাপস থেকেও করেছি। আই এম ভেরি সরি টু টেল ইউ দ্যাট। দেখুন, এই মুহূর্তে আপনার মায়ের যা অবস্থা সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, মানে ব্লাড ক্যান্সার, যেটার আমরা আগেও ট্রিট করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এটা আবার ফিরে এসেছে। মানে আমরা যে ট্রিটমেন্ট করিয়েছিলাম, কেমোথেরাপি, ওটা কি আবার করাতে হবে? হ্যাঁ, সেটা আবার করাতে হবে, প্লাস কিছু নতুন ট্রিটমেন্ট এসেছে। মা ঠিক হয়ে যাবে? দেখুন, রিয়াকারেন্স হয়েছে, বয়সও হয়েছে, ইমিউনিটি, মানে বলতে চাইছি আগের থেকে শারীরিক ক্ষমতা অনেক কমে গেছে। এই জন্য আপনাদের সবাইকে মন শক্ত করে ট্রিটমেন্টের জন্য আগে এগোতে হবে, এটা ভেবে যে যা কিছু হতে পারে, হয়তো উনি আর বাঁচতে নাও পারেন। কিরণ, মুকেশ, তোরা দুজন একলা নোস। আমি আর জ্যোতি আছি তোদের সঙ্গে, আমরা তোদের সাহায্য করব। একদমই। মায়ের ক্যান্সারটা রিল্যাপস করেছে তো কি হয়েছে, আমরাও হাতের উপর হাত রেখে বসে থাকবো না। ওই ক্যান্সারের আবার চিকিৎসা করাবো আমরা। জ্যোতি দিদি, তুমি শুনলে না ডক্টর কি বললেন? ডাক্তার তো এরকম বলবেই, কিন্তু আমাদের এটা ভেবে চলতে হবে যে মা একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। মুকেশ, পরশু থেকে কেমোথেরাপি, তুই ট্রিটমেন্ট শুরু করা, তারপর আমি আর জ্যোতি তো ভাগাভাগি করে আসবই। আর টাকার চিন্তা একদম করিস না। কি করে করব না দিদি, ওই কেমোথেরাপি, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন টেস্ট, আর এত ইনজেকশন, এখনো তো আগের ধারগুলোই মেটেনি। কিরণ, আমাদের প্রতি মায়ের ভালোবাসার কাছে এটা কিছুই নয়। কঠিন সময় এসেছে তো কি হয়েছে, আমরা সবাই একসাথে লড়বো। কবিতা, আজ থেকে দায়িত্বটা আমাদের, আমরা শেষ পর্যন্ত লড়বো। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট তো এখনো আসেনি, কিন্তু ফরেন্সিক একটা রিপোর্ট পাঠিয়েছে। তার থেকে বোঝা যায় ছুরির ওপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা জ্যোতির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে যায়। ছুরি তার হাতে ছিল, তার মানে ফিঙ্গারপ্রিন্টস তো ম্যাচ করবেই। রাইট স্যার। আমার মনে হয় ছুরি দিয়ে কেউ জ্যোতি দেবীর গলা কেটেছে, তারপর সেই ছুরি
তার হাতে গুজে দিয়েছে। স্যার আপনি ব্যাপারটাকে রুল আউট করছেন? না, রুল আউট করছি না। যতক্ষণ আমরা জ্যোতির ব্যাপারে সবকিছু জানতে পারছি না, এই কেসে কিছুই রুল আউট করা খুব মুশকিল। স্যার ভালো সরকারি চাকরি, গ্রেড 2 অফিসার, রেশন ডিপার্টমেন্টে। কিন্তু স্বামী কম ইনকাম করত, লোয়ার পজিশনে ছিল, ব্যাংকে ক্লার্ক ছিল। মানে আপনি বলতে চাইছেন স্যার বাড়ির ভেতরেই কোনো ইগো প্রবলেমের ব্যাপার, কিন্তু এটুকুর জন্য মার্ডার বা সুইসাইড? বাড়ির ঝগড়া সিরিয়াস হতে পারে, ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেটা বাড়ির ভেতরেই হয়, দুনিয়ার থেকে দূরে, ঘরের চার দেওয়ালের মধ্যে। রাইট স্যার। আর দেওয়ালে ফাটল কেউ দেখতে পায় না। আর অপরাধ তখনই হয় যখন এই ফাটলগুলোকে বাড়ির লোকও দেখতে পারে না। যে ফাটল মনের মধ্যে হয়, সেটাকে সে সহ্য করতে না পেরে অন্য কাজ করে ফেলে। আগে না স্যার, কালকে তো জ্যোতি ম্যাডাম অফিসে আসেইনি। আসলে 2-3টে প্রজেক্ট ওনার রেডিও হয়েছিল রাশিদের দোকানে। জ্যোতি কি কাউকে বলেছে ও অফ নিতে চলেছে? না স্যার, দপ্তরে তো কেউ জানেই না যে উনি আসবেন না। আমি তো 3-4 বার ওনাকে ফোনও করেছি, কিন্তু উনি ফোনই তোলেননি। বাচ্চার ব্যাপারে একবারও ভাবেনি ও? আমাকে ব্যাপারে কোনো কথাই বলেনি কখনো। আরে কাউকে তো কিছু না কিছু বলেছে। মানুষ তো কোনো একটা কারণে আত্মহত্যা করে। ওর দিদির সঙ্গে কথা বলেছিস? কেউ কিছু জানে না বাবা, কেউ কিছু জানে না ওর মাথায় কি চলছিল। এমনি দেখার মতন তো ঝামেলা ওদের মধ্যে কিছু ছিল না। কিন্তু একটা টেনশন অবশ্যই ছিল স্যার। কেমন টেনশন? বলুন না, কি টেনশন ছিল? মেনে নিচ্ছি এখন সময় বদলে গেছে, মহিলারাও বাইরে কাজ করতে যাচ্ছে, কিন্তু যখন পুরুষরা সমস্ত ঘরের কাজ করেন যেটা মহিলারা করে থাকেন, তখন অদ্ভুত তো লাগবেই। যেমন? স্যার ওদের ছেলে ভিকি। স্যার সঞ্জয় শুধু ভিকির বাবাই নয়, মাও বটে। একেবারে ছোট থেকে স্নান করানো, খাওয়ানো, শোয়ানো, স্কুলে দিয়ে নিয়ে আসা, ঘরের খাবার বানানো, সবকিছুই উনি করতেন। স্যার দুপুরবেলা ওর স্কুল ছুটি হওয়ার পরে সঞ্জয় ভিকিকে নিয়ে ওর অফিস চলে যেত। তারপরে দুজনে একসাথে সন্ধেবেলা ফিরতো। এমন কেন হয়েছিল? আমি বলতে চাইছি জ্যোতি বাড়ির কাজে কেন সাহায্য করতো না? স্যার ওর হাত ফাঁকা কখন ছিল? একদিকে ওর কাজ আর অন্যদিকে ওর অসুস্থ মা। জাহ্নবী, এই জাহ্নবী। কি হয়েছে দিদিমা? জাহ্নবী, আমায় না তোর জ্যোতি মাসির সাথে কথা বলবো রে। তোর মোবাইল থেকে ওর নম্বরটা একবার লাগিয়ে দিবি রে। দিদিমা, ও জ্যোতি মাসি তো এখন অফিসে, তাই না? বিকেলবেলা ফিরতে দাও, তারপর কথা বলাচ্ছি। আরে জাহ্নবী, তোর মাও এরকমই বলছে। শোন, ওর কিছু হয়নি তো? তোরা কি লুকোচ্ছিস আমার থেকে? দিদিমা, আমরা কিচ্ছু লুকাচ্ছি না। আচ্ছা দিদিমা, আমাকে না আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে। স্যার আর একটা কথা, জানি না আপনি জানেন কিনা। বলুন, কি ব্যাপার? স্যার যদি এটা সুইসাইড হয় তাহলে তো এটাও ওই পরিবারের প্রথম সুইসাইড নয়। মানে আরো কেউ আগে সুইসাইড করেছিল? স্যার এরা টোটাল 4 ভাই বোন। বড় কবিতা, তারপর জ্যোতি, তারপরে ভাই মুকেশ, আর সবচেয়ে ছোট কিরণ। ওদের ভাই মুকেশ পাখার সঙ্গে ঝুলে নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। মাত্র 28 বছরের ছিল। একটা অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি 5 মাথার মোড়ে পাঠিয়ে দাও। ওখানে একটা এমার্জেন্সি পাঠিয়ে দাও, খুব তাড়াতাড়ি। কিরণ ফোন করেছিল জ্যোতি?
ও বলেছে যে মুকেশ একটা চিঠি রেখে গেছে আমাদের জন্য। দিদি, ও কখনো তোমাকে কোনো ব্যাপারে কিছু বলেছিল? একটা শব্দও না, সব ভেতরে রেখে দিয়েছিল আর এখন নিজে চলে গেল। মা, কবিতা দি, জ্যোতি দি, কিরণ, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস। মায়ের চিকিৎসার জন্য নেওয়া লোন আমি শোধ করতে পারছিলাম না, দেনাদারদের মুখোমুখি হতে পারছিলাম না। আমি আমার পড়াশোনা ছাড়লাম, চাকরি করলাম, কত কি চেষ্টা করলাম, তবু আমি এই দায়িত্ব পালন করতে পারলাম না। হয়তো আমি কমজোর, তাই এই রাস্তাটাই বেছে নিলাম, আত্মহত্যা করলাম। আমি আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছি না। আরো একবার সবাইকে সরি, তোমাদের মুকেশ। ঠাকুমার জন্য এত খরচ হচ্ছিল, এত খরচ হচ্ছিল। মুকেশ দাদা যদিও বা করতো, কি করতে পারতো? কি করতে পারতো মানে? আমাদের বলতো, অ্যাটলিস্ট তুই তো বলতে পারতিস। মায়ের দায়িত্ব আমাদের সকলের, যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করতাম। মরে গিয়েই বা কি হলো? কিচ্ছু না। জ্যোতি দিদি, কবিতা দিদি, তোমরা দুজন তো নিজেদের লাইফ নিয়ে আছো। মায়ের সব কাজ তো আমাকে আর দাদাকেই করতে হতো না? এটা তুই বাজে কথা বলছিস। আমি আর জ্যোতি সব সময় সব ব্যাপারে তোদের পাশে এসে দাঁড়িয়েছি। এখন আর কি? দাদা তো চলেই গেছে, মায়ের দেখাশোনা কে করবে? আচ্ছা, এই জ্যোতির মা এখন কার সঙ্গে থাকে? জ্যোতির দিদি কবিতার সাথে। আর এই ছোট বোন কিরণ, ও কোথায়? বলুন না, ও কোথায়? আমি জিজ্ঞেস করছি। স্যার, কেউ জানে না যে ও কোথায় চলে গেছে। তার মানে? সবাই বলে ও হারিয়ে গিয়েছে। আমরা শুনেছি ও কারোর সাথে পালিয়ে গেছে 1 বছর আগে। তারপরে ওর মা জ্যোতির সাথে থাকা শুরু করে, আর তারপরেও কবিতার সাথে থাকতে চলে যায়। তখনই আমরা এই মুকেশ আর কিরণের সম্পর্কে সব জানি। স্যার, এই জ্যোতি আর সঞ্জয়, এদের সব ডিটেলস বার করেছি আমি। এদের দুজনের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল না। আর এই সঞ্জয় তো মানে স্যার একেবারে বেস্ট বাবার অ্যাওয়ার্ড পেতে পারে। আর প্রতিবেশীর মত অনুযায়ী বেস্ট মা হওয়ারও। রাইট স্যার, সবাই খুব প্রশংসা করে এর। যেদিন বাড়িতে ঘটনাটা হয়েছে সেদিন বাড়িতে রান্না হয়নি। দেখে তো সেরকমই মনে হচ্ছিল স্যার। প্রতিবেশীর কথা অনুযায়ী রান্না করার ডিউটি সঞ্জয়েরই ছিল। আর শুনেছিলাম স্যার খাওয়ার সাথে সাথে বাড়ির বাকি সব ডিউটিজ ওই করতো। পঙ্কজ, একটা কথা বুঝতে পারছি না, কেউ সুইসাইড করার আগে এত প্রিকশন কিভাবে নেবে? মানে বাড়ির দরজা খোলা রাখে যাতে এরকম মনে হয় যে সে কাজ করতে যাবে। এত প্রস্তুতি সুইসাইড করার আগে? আর তারপর ছুরি নিয়ে নিজের গলা কেটে নেওয়া হলো। স্যার, কোথাও এমন নয় তো মায়ের চিকিৎসার বোঝা যার জন্য জ্যোতির ভাই মুকেশ সুইসাইড করেছিল, সেম একই কারণে জ্যোতিও সমস্যায় পড়েছিল? আমরা জ্যোতি দেবীকে চিনি না, এই জন্য এটা বলা মুশকিল যে আসলে জ্যোতি এরকম পার্সোনালিটি ছিল যে সুইসাইড করে। পুলিশ ইনভেস্টিগেশন এই দুঃখজনক সত্যিটাকে সামনে এনেছিল যে জ্যোতি আর তার ভাই বোনেরা বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই পরিবারে আরও একটি আত্মহত্যা আগে ঘটেছে। তাহলে কি জ্যোতিও পরিবারের সুইসাইড হিস্ট্রিকে এগিয়ে নিয়ে চলেছিল? আমাদের পরিস্থিতি স্বাভাবিক নয়, কিন্তু আমরা আমাদের মাকে কখনো বোঝা ভাবিনি স্যার। আপনার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই। তাহলে আপনি এসব কথা কেন বলছেন? কেননা আমাদের সামনে একটা মৃত্যুর কেস, এমন মৃত্যু যেটা স্বাভাবিক নয়, অ্যাফেয়ার। আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার ভাই সুইসাইড করেছে, আর সুইসাইড করার আগে সে সুইসাইড নোটে পরিষ্কার লিখেছে যে আপনাদের মায়ের চিকিৎসাটা তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার আর জ্যোতির জন্য তো এরকম ছিল না। আচ্ছা, জ্যোতি কি আপনাকে কোনো কিছু বলেনি? কখনো না। হয়তো সে মনের মধ্যে এতটাই মুষড়ে পড়েছিল যে সেই জন্য এই কাজ করেছে। ও এরকম পদক্ষেপ কেন নেবে স্যার? জ্যোতির কাছে একটা ভালো চাকরি ছিল, ও নিজের স্যালারির একটা অংশ মায়ের চিকিৎসার জন্য দিত, আমিও টাকা দিচ্ছিলাম, আর মায়ের ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে। তবু হঠাৎ করে ও এরকম কেন করবে? আপনার ছোট বোন কিরণ সে বাড়ি থেকে কেন পালিয়েছিল? এখন সে কোথায়? আমি জানি না ও কোথায় আছে, জ্যোতিও জানে না। মা বলছে যে কিরণ 3 দিন যাবত বাড়ি ফিরছে না। দিদি, 2 দিন ধরে আমি ওকে ফোন করছি, ও আমার ফোনটাও রিসিভ করছে না। আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম, ওর বন্ধুদের ফোনও করলাম,
কেউ জানে না যে ও কোথায় চলে গেছে। বুঝতে পারছি না যে এই মেয়েটার কি হয়েছে। মাকে এই অবস্থায় ও একলা ফেলে চলে গেল, আর কোথায় গেছে জানিও না। এখন কি করব? দিদি তুমি তো জানোই আমি সারাটা দিন অফিসে থাকি। এই অবস্থায় মা যদি আমাদের সাথে থাকে তাহলে দিনের বেলা কে মায়ের দেখাশোনা করবে? তুমি তো বাড়িতেই থাকো, আর জামাইবাবুও তো আছে। যদি কোনো রকমের এমার্জেন্সি হয় অ্যাটলিস্ট তুমি সামলাতে তো পারবে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আছি আমি। আমি জানি জ্যোতি, দেখো এখন তোমাকে আর আমাকেই কিন্তু মাকে দেখতে হবে। আমি তো রাজি মায়ের দেখাশোনা করবার জন্য। একবার ওর সঙ্গে কথা বলিনি। হ্যাঁ তো ঠিক আছে, বেশ, তুমি ওনার সাথে কথা বলে নাও। আর তাছাড়া যখন যা প্রয়োজন হবে আমি তো রয়েছি তার জন্য। সঞ্জয় তোর উপর রেগে আছে নাকি? সঞ্জয়বাবু কেন রেগেছিল? স্যার, কবিতা দেবী একটু ইমার্জেন্সি আছে, আমি এক্ষুনি আসছি। ভিকি, আমি আজ তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি। তো দাদু ঠাকুমা বাড়িতেই রয়েছে, আর ঠাকুমা খাবারও বানিয়েছে। ঠিক আছে বাবা, কিন্তু তুমি তাড়াতাড়ি আসবে তো। চলে আসবে। হ্যাঁ, আমি ফরেনসিক রিপোর্টটা পড়েছি। মার্ডার ওয়েপেনের উপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওটা ভিকটিমের সঙ্গে ম্যাচ করছে। কিছুক্ষণের জন্য রিপোর্টটাকে সাইডে রেখে দিচ্ছি। এরকম কেন ডক্টর? আপনার রিপোর্ট কি বলে? এই দেখুন, গলার এখানটা প্রায় 2 ইঞ্চি ডিপ হয়ে কেটেছে। ডক্টর, ভিকটিমের নাম জ্যোতি কামলে। গভর্নমেন্ট জব আর অসুস্থ মায়ের মধ্যেই এ জীবনটা কাটছিল। একটা ছেলেও আছে, এনার হাজবেন্ড আর ছেলে তারাই ম্যানেজ করছিল। এই জন্য আপনি মার্ডার সাজেস্ট করছেন তো সিরিয়াসলি এই মুহূর্তে আমাদের কাছে কোনো সাসপেক্ট নেই। দেখুন, মানুষ সুইসাইডের জন্য নতুন নতুন পদ্ধতি বার করে, কিন্তু দেখুন একটা ছুরি হাতে নিয়ে নিজের গলা এতটা ডিপ করে কাটা খুবই সাহসের দরকার। ডক্টর, আপনি মার্ডারের বেসিসে বলছেন? লাশ পাওয়ার প্রায় 8 ঘন্টা আগে এর মৃত্যু হয়েছে। আগে প্রায় 9:15-10টার সময়। ভিকটিমের পেটে কিছুটা আনডাইজেস্ট ফুড পাওয়া গেছে। এনার স্বামী প্রথমে কাজে যেতেন, তারপরে প্রায় আধা ঘন্টা পরে মানে 9:30টার সময় জ্যোতিদেবী কাজে বেরোতেন। এর মানে এটা দাঁড়ায় যে জ্যোতিদেবী কাজে বেরোনোর কিছুটা আগে আততায় বাড়িতে ঢোকে এবং একটা ছুরি দিয়ে জ্যোতিদেবীর গলা কেটে ফেলে। মানে সুইসাইডের কোনো চান্সই নেই। এইরকম সুইসাইড কেস খুব রেয়ার দেখা যায়, আর এই কেসে কাটাটা খুব গভীর। মার্ডার। তাহলে কি এই পরিবারের বোঝা সে ছিল না, যে প্রকৃত অর্থে নজরে আসছিল? জ্যোতি কামলের মৃত্যুর কারণ সে ছিলই না, যাকে প্রকৃত অর্থে ভাবা হচ্ছিল। জ্যোতির মৃত্যুতে যতটা আত্মহত্যার সম্ভাবনা ছিল ততটাই খুনের সম্ভাবনা ছিল। একটি ছোট্ট ঘরের 4 দেওয়ালের মধ্যে কয়েদ একটি ছোট্ট পরিবারের অস্থিরতা হয়তো নজর এড়িয়ে গিয়েছিল। এই অস্থিরতা থেকে জন্ম নেওয়া কষ্ট দৃষ্টিগোচর হয়নি, যা দুঃখজনক পরিস্থিতিকে আরো জটিল বানিয়ে তুলল। কবিতা দেবী, আপনি চুপ করে থাকলে সত্যিটা কিন্তু চুপ করে থাকবে না। প্লিজ বলুন, সঞ্জয় জ্যোতির উপর কি ব্যাপারে রেগেছিলেন? হ্যালো। সঞ্জয় কামলে, দিশানগর পুলিশ স্টেশন থেকে পিআই রঞ্জিত দেশমুখ কথা বলছি। হ্যাঁ বলুন। আপনার স্ত্রীর পোস্টমর্টম হয়ে গেছে, বডি হ্যান্ড ওভার করতে হবে। ঠিক আছে, কিন্তু তার আগে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। যেমন কি 14ই অক্টোবরের সকালে যেদিন আপনার স্ত্রী ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল, সেদিন আপনার বাড়িতে কোনো রান্না বান্না হয়নি? সেটা এজন্য যে আমার ছেলে ভিকি অনেকদিন থেকেই চাইনিজ খাবার জেদ করছিল, তাই সেদিনকে বাইরে চাইনিজ খাবার প্ল্যান ছিল। ছেলেকে চাইনিজ খাওয়ানোর প্ল্যানটা 14 তারিখ সকালবেলা করেছেন না তার আগে? জেদ তো অনেকদিন ধরেই করছিল স্যার। 14ই অক্টোবর সকালবেলায় ও আমাকে বলে, তারপর যখন আমরা স্কুলে যাচ্ছিলাম তখনও আমাকে মনে করিয়ে দেয়। তখনই আমি ওকে বলি যে ঠিক আছে, আজকে আমরা চাইনিজ খাবো। খুব খেয়াল রাখেন আপনার ছেলের, তাই না? আমরা শুনেছি আপনি আপনার ছেলের জন্য শুধু বাপই নয়, মাও পর্যন্ত। হয়তো আপনার স্ত্রী জ্যোতি ওর জন্য কিছু করতে পারতো না। ও করতে পারতো না স্যার, তাই আমি করতাম। অনেক কিছু করতেন আপনি,
সকালবেলা নিজের ছেলেকে ঘুম থেকে ওঠানো, চান করানো, খাওয়ানো, তারপর তার টিফিন তৈরি করা, তারপর তাকে স্কুলে ছেড়ে আসা, দুপুরের খাবার রান্না করা, আর লাঞ্চ আওয়ারে নিজের ছেলেকে স্কুল থেকে অফিসে নিয়ে যাওয়া। এছাড়া আমার কোনো উপায় ছিল না স্যার। জ্যোতির অফিসে ওয়ার্কলোড খুব বেশি ছিল, ও এসব করতে পারতো না। সেটা আপনার ম্যানেজার আমাদের বলেছে, সেও আমাদের সাথে অনেক কোঅপারেট করেছে। স্কুল থেকে আসার পর আপনার ছেলে আপনার সাথে অফিসেই থাকতো। অফিস আওয়ার শেষ হওয়ার পরে আপনারা দুজন বাপ বেটা বাড়িতে আসতেন, আর বাড়িতে আসার পরে রাতের খাবারটা আপনিই বানাতেন। আপনার পেরেন্টস নাসিকে থাকে, তাই না? হ্যাঁ। ওনারা আপনার বাড়িতে বেশি আসেন না, তাই না? না। নিজেদের নাতি ভিকির সাথেও না? আমি ওকে ওখানে নিয়ে যেতাম। কিন্তু তারা এখানে আসতেন না কেন? এখানে আসতে ওনাদের ভালো লাগতো না। ভালো লাগতো না? না না, আপনার স্ত্রী জ্যোতিকে ওদের ভালো লাগতো না। দেখুন, অনেক হয়েছে, নিজের অপরাধ স্বীকার করুন। 14 অক্টোবরের সকালে আপনি অফিসে একটু লেটে পৌঁছলেন। আর অফিস থেকে বাড়িতে আসার পরে যখন বাড়ির দরজা খোলা দেখলেন, তখন তুমি আশ্চর্য হলে না কেন? কেননা সেই দরজাটা নিজের স্ত্রী জ্যোতিকে খুন করার পরে তুমি নিজেই খোলা রেখে এসছো। আর ওই ছুরিটা তুমি এই জন্য জ্যোতির হাতে দিয়েছো যাতে সেটাকে সুইসাইড মনে হয়, খুন নয়। এখন আসলে কি হয়েছে এটা তুমি আমাদের বলবে। তুমি আমাদের বলেছো যে তোমার স্ত্রী জ্যোতি ওই সময় অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তারপর কি হয়েছিল? কোনো ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? সে তোমাকে এমন কথা বলেছে যেটা শুনে তোমার রাগ হয়েছিল, এতটা রাগ হয়েছিল যে তুমি ছুরিটা নিয়ে তার গলা কেটে দিলে? হতে পারে তুমি যেটা করেছো ঠান্ডা মাথায় নয়, অস্থির মস্তিষ্ক নিয়ে করেছো, কিন্তু ভুল তো করেছো। সঞ্জয়, যদি তুমি সত্যি কথা বলো তাহলে তোমার মনের থেকে বোঝাটা হালকা হবে। আর এটাও হতে পারে যে আমরা তোমার সাথে ভদ্র ব্যবহার করব, কেননা আমরা জানি যে তুমি একজন পেশাদার অপরাধী নও, পেশাদার খুনি নও, একজন ভালো মানুষ তুমি, একজন ভালো বাবা তুমি। ওই সময় তোমার আর জ্যোতি দেবীর মধ্যে কি হয়েছিল, কি কথা হয়েছিল? আচ্ছা, ওই কথার সম্পর্ক কি কিরণের সাথে ছিল? কিরণ তোমার স্ত্রী জ্যোতির ছোট বোন, যে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল। ফ্ল্যাট কেনার ব্যাপারে কিছু ভাবলে? ভেবে আর কি করব? তোমার অর্ধেক স্যালারি তো তোমার মার দেখাশোনাতেই বেরিয়ে যায়, আর আমার পুরো স্যালারি সংসার চালাতে। এইভাবেই খরচ করতে থাকলে এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। সরকারি কোয়ার্টার এটা, নিজেদের বাড়ি নয়। রিটায়ারমেন্টের পরে তো বাড়িটা খালি করতে হবে না? তখনও ভাববে। ভাবা তোমার উচিত ছিল জ্যোতি, যখন তোমার বোন কিরণ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ওই টাকা পয়সা, ওই বাড়ি হয়তো ছোট ছিল কিন্তু নিজের ছিল। আমি তিল তিল করে ওটাকে বানিয়েছিলাম। 2-4 দিন অন্তর অন্তর কিরণের কথা বলে টাকাটা ফেরত চলে আসবে। সঞ্জয়, নতুন করে তুমি কেন ভাবতে পারো না? আমি গরিবদের থেকে একটু ওপরে আর ধনীদের থেকে অনেক নিচে রয়েছি। হ্যাঁ, তো চেষ্টা তো করতেই পারি। মানুষ নিজের ঘর বানাবার প্রচেষ্টা জীবনে একবারই করে। যখন সে সাফল্য পায় তখন দ্বিতীয় বাড়ির কথা চিন্তা করে। যখন প্রথম বাড়িটাই হাতছাড়া হয়ে যায় না, তখন সেই মানুষটা ভেতর থেকে ভেঙে পড়ে, মরে যায়। আর আমার সাথেও তাই হয়েছে। জ্যোতির উপর কি ব্যাপারে রেখেছিল? সঞ্জয়ের একটা নিজস্ব ফ্ল্যাট কেনা ছিল। জ্যোতি ওকে ওই ফ্ল্যাটটা বিক্রি করতে বাধ্য করেছিল। বাধ্য কেন হয়েছিল? আমাদের মা ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল। মুকেশও মারা গেছিল, আর টাকাও ছিল না। তাহলে সমস্ত টাকা চিকিৎসা খরচ হয়ে গেল? একটা টাকাও পাওয়া যায়নি। জ্যোতি কিরণকে চেক দিয়েছিল ক্যাশ করানোর জন্য। কিরণ ক্যাশ করালো আর টাকা নিয়ে পালিয়ে গেল। জ্যোতি সবসময় নিজের মার দেখাশোনাতেই ব্যস্ত থাকতো। আমার আপত্তি শুধু একটা ব্যাপারেই ছিল যে ভিকিকেও মার স্নেহ দিতে পারছিল না। আমার বোন টাকা নিয়ে চলে গেল, তার জন্য আমি দায়ী। আমার মায়ের ক্যান্সার হয়েছে, তার জন্য এত টাকা খরচ হচ্ছে, আমার জন্য হচ্ছে বুঝিয়ে সব। সঞ্জয়, আমি যদি দেখাশোনা না করি মায়ের, তাহলে কে করবে? আমার মা নেই, আমার বাবা নেই, তাদের দেখাশোনা করা দরকার নেই। তুমি তো তাদের এখানে আসতেই দাও না। আমার বাবা মা তো দূরের কথা, এখন আমি আর বিকিও তোমাকে ছাড়াই বাঁচছি। আমিও মানুষ। সেই সকালে বেরিয়ে রাত্রিবেলা ফিরি আমি, আর কি কি করব? কিচ্ছু করো না। এমনিতেও বিকি এখন তোমার কথা জিজ্ঞেসই করে না। আর আমি সেই জ্যোতির কথা চিন্তা করেই সান্ত্বনা পাই, যার সঙ্গে কোনো এক সময় আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। তুমি লেগে থাকো, নিজের কথাই ভাবো।
নিজের কথাই ভাবো মানে? আমি সেই সকাল থেকে রাত পর্যন্ত অফিসে থাকি, সেটা নিজের জন্য। আর এখানে মা বাবার প্রসঙ্গই বা এলো কোথা থেকে? তোমার মায়ের অবস্থা আর আমার মায়ের অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। তোমার মা বাবার নিজস্ব বাড়ি আছে, তোমার ভাই টাকা পাঠায় ওনাদেরকে। আমার মায়ের কাছে কি আছে? কিচ্ছু না। অবস্থাটা দেখেছো মায়ের? আমি যদি দেখাশোনা না করি তাহলে কি করে বাঁচবে মা? আমি দেখাশোনা করতে কখনো বারণ করিনি তোমাকে। আমি শুধু এটুকু বলতে চাইছি যে সমস্ত বোঝাটা আমার ওপরেই কেন বর্তাচ্ছে। আমার মাকে বোঝা বললে তুমি? আমি তোমার মায়ের রোগটাকে বোঝা বলছি। আমার মায়ের রোগটা বোঝা নয়, বোঝা হলো তোমার এই অবস্থাটা। কি? আমরা কার কোয়ার্টারে থাকি? আমাদের দুজনের মধ্যে কে বেশি রোজগার করে? আমি রোজগার করি বেশি। তোমার এই জাস্ট 2 টাকা চাকরিটা আমার কাছে বোঝা। কখনো বলেছি আমি তোমাকে? তুমি আমাকে বোঝা বলার সাহসও দেখাতে পারবে না, কারণ তোমার সব থেকে বড় দায়িত্ব, একটা মা হওয়ার দায়িত্ব, একটা গৃহিণী হওয়ার দায়িত্ব আমি উঠাচ্ছি। এতক্ষণ আমার মা বোঝা ছিল, এখন আমি বোঝা হয়ে গেলাম। নিজেকে পুরুষ বলো, তাই না? যদি সত্যি পুরুষ হও না, তাহলে টাকা রোজগার করো, ভালো চাকরি করো। আমার দায়িত্ব নাও, আমার মায়ের দায়িত্ব নাও, আমার ছেলের দায়িত্ব নাও। বিয়ে করতে এসেছিলে না? 2 পয়সার মুরদও তো নেই, ভিখিরির মতো রোজগার তোমার। আমারই কোয়ার্টারে থাকছো, আমার টাকায় বেঁচে আছো, আর আমাকেই শেখাচ্ছ। কিরণের প্রসঙ্গটা নিয়ে না সারা জীবন নিজেকে সান্ত্বনা দাও, কিন্তু সত্যি কথা তো এটাই সঞ্জয়, যে আমার মায়ের রোগটা বোঝা নয়, আসল বোঝা তুমি। তোমার এই 2 টাকার মতো চাকরিটা বোঝা, তোমার ভিখিরির মতো রোজগারটা বোঝা, এই বিয়েটা বোঝা হয়ে গেছে আমার জন্য। কি বলবো আমি লোকেদেরকে? তোমাকে বলবো নিজের স্বামী? আরে লজ্জা লাগে আমার। আমি সবজি কাটছিলাম আর ও বলছিলই, বলেই যাচ্ছিল। আমি তো বুঝতেই পারলাম না যে আমি কখন ছুরি তুললাম আর হয়ে গেল। খুন হয়ে গেল। সঞ্জয়, খুন হয়েছে, এটা তুমি করেছো। পরে তোমার করা সেই খুনটাকে আত্মহত্যার রূপ দিতে চেষ্টা করেছো। আমি দরজা খুলে রেখেছিলাম এই জন্য যে কেউ যাতে দেখতে পায়, আমাকে ব্যাংকে ফোন করে বলবে, কিন্তু কেউ তা করলো না। কেউ তোমার ফোনে কোনো ফোন করেনি, কিন্তু তুমি তোমার বউ জ্যোতির ফোনে ফোন অবশ্যই করেছো, তাও আবার 2 বার। এটা জানা সত্ত্বেও যে সে চলে গেছে, মরে গেছে, ফোন ওঠাতে পারবে না, কিন্তু তাও করেছো। এটা দেখানোর জন্য যে তুমি তার সাথে দেখা করতে চেয়েছো। যেগুলো তুমি করেছো সেগুলো যদি রাগের মাথায় হয়, তাহলে ছুরি চালানোর পরে তুমি যদি পুলিশকে ফোন করতো, নিজের অপরাধ তুমি স্বীকার করতে, তাহলে হয়তো তোমার প্রতি আমাদের ব্যবহার একটু অন্যরকম হতো। মানছি তোমার সমস্যাগুলো খুব কঠিন ছিল, তোমার উপর, তোমার স্ত্রী জ্যোতির উপর, তোমাদের সবার উপর। এখন তুমি বহু বছর ধরে জেলের পিছনে থাকবে, আর নিজের ছেলে ভিকির থেকে অনেক দূর। এখন তার দায়িত্ব আর তোমার উপর নেই, কিন্তু এই একটা বোঝা সারা জীবন তোমার মনের মধ্যে থাকবে, যে তুমি তোমার একমাত্র ছেলে ভিকির থেকে শুধুমাত্র তার মাকে চিনিয়ে নাওনি, বরং মার মতন বাবাকেও। কি বলছে ওরা? তোমার সঞ্জয়ের সাথে কথা হয়েছে? আচ্ছা, ওরা কি সঞ্জয়কে ছেড়ে দেবে? না, আমরা এই বয়সে ভিকির দেখাশোনা কি করে করব বলো তো? আমার বাবা আমায় নিতে আসলো না কেন?
এখন থেকে আমি তোকে নিতে আসবো, আমিই ছাড়তে আসবো। এখন থেকে তুই আমার সঙ্গে থাকবি, অজিত মেশোর সঙ্গে, জাহ্নবী দিদির সঙ্গে। বাবার সাথে কেন নয়? বাবা কোথায় মাসি? কবিতা, এবার বিকিও এখানে চলে এসছে। এবার মাকে তো বলতেই হবে। কি বলবো অজিত, কিভাবে বলবো? আরে এটা বলতে হবে যে জ্যোতি পৃথিবীতে আর নেই। অজিত, আরে মাকে বলে দাও সঞ্জয় জ্যোতিকে খুন করেছে। এখন তো বিকিও এখানে, ওর দায়িত্ব আমাদের। সত্যিটা মানতে হবে কবিতা। জ্যোতির মৃত্যু সংবাদ তার মা অঞ্জনা আর সহ্য করতে পারলেন না। তার কিছুদিনের মধ্যেই অঞ্জনার বহু বছরের যন্ত্রণাদায়ক সফর অবশেষে মৃত্যুতে এসেই শেষ হলো। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন সমস্যা অসহনীয় হয়ে ওঠে, কিন্তু তবুও তার মুখোমুখি হতেই হয়। সমস্যাকে জয় করা মানুষের সাহসের আর এক নাম। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে অভিমান করা, রাগ করা, কুণ্ঠিত হওয়া, এটাও মানুষের স্বভাবের আরেকটি দিক। অনেক সময় আমাদের চাপ সহ্য করার ক্ষমতাও শেষ হয়ে যায়। কিন্তু এরকম জটিল পরিস্থিতিতে নিজের চেতনা, নিজের মনকে সামলানো খুবই জরুরি হয়ে পড়ে। শুধু নিজের জন্য নয়, বরং নিজের কাছের মানুষদের ভালোর জন্যেও। খুনের বোঝা না কখনো মাথা থেকে যায় আর না কখনো মন থেকে। খুন আপনার সমস্ত আনন্দকে খুন করে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।